স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। মধ্যপ্রাচ্য সংকট প্রলম্বিত হয়ে দেশের জ্বালানি সংকটকেও দীর্ঘায়িত করেছে। নতুন উপসর্গ যোগ হয়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। চাহিদার চেয়ে 2000 মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বর্তমানে। এদিকে স্বস্তির খবর হলো টানা তাপ প্রবাহের পর সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে, যা সপ্তাহখানেক চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বিদ্যুতের চাহিদা ও যোগানের যে সংকট সেটা কিছুটা হলেও কমবে। জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব বিডি রহমতুল্লাহ, ইরান যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়ে গেল যে কতটা নাজুক পরিস্থিতির ভিতর আছে আমাদের জ্বালানি নিরাপত্তা। তো যদি এই পরিস্থিতি আরও প্রলম্বিত হয়, যে হরমুজ প্রণালী যদি আসলে না খোলে, এখন তো দুমুখী অবরোধে আছে, ইরানও অবরোধ করে রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ করে রেখেছে, তাহলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, এটা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে বা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে কিনা? আপনি যেটা বলেছেন যে যুদ্ধ যদি চলে, যুদ্ধ না চললেও কি ভালো অবস্থা হতো? না, যুদ্ধবিরতি তো আছেই, মানে যুদ্ধ না চলে হরমুজ প্রণালী যদি না খোলে তাতেও আমাদের বিপদ যেত না। কারণ যে কতগুলা চুক্তি এবং যেই ধরনের উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, সরকার কিন্তু বলে এখনো আমাদের 29,000 মেগাওয়াটের সক্ষমতা আছে, কিন্তু উৎপাদন করতে পারে কিন্তু 12-13,000, এর বেশি আর যেতে পারে। আজকে অবশ্য বেশি হয়েছে, 15,500 হয়েছে আজকে। এই তো 14-15 এর রেঞ্জে থাকে, এর চেয়ে বেশি আর দিতে পারে না। দিতে পারে না কেন? বেশ কয়েকটা পাওয়ার স্টেশন কিন্তু ডিরেটেড ক্যাপাসিটিটা ওরা ধরে না। ধরেন 300 মেগাওয়াটের একটা পাওয়ার স্টেশন হলো, এটা ডিরেটেড হয়ে এখন 100-তে আসছে, ওরা 300ই ধরে। ওইগুলোর যোগফল প্লাস জ্বালানির সংকট তো আছেই, গ্যাসেরও সংকট আছে। তো এইগুলা তো যুদ্ধ, হরমুজ প্রণালী ব্লকড হইলেও আমাদের থাকতো, কিন্তু অনেক দাম দিয়ে আনতে হতো। সেই দামে আমরা পোষাতে পারতাম কিনা জানি না। তো আজকে সেই সংকটটাকে তারা, সরকার বলতে সে একটা সুবিধা পেয়েছে যে যুদ্ধের জন্য আমরা তেল আনতে পারতেছি না বা তেলের দাম, কিন্তু এটা আসলে উছিলা। আসলে আমাদের জ্বালানি নিরাপত্তা গত বেশ কয়েক বছর ধরেই নেই, অথচ প্রচুর বিনিয়োগ হয়েছে। কিন্তু হ্যাঁ, বিনিয়োগ কিন্তু আমাদের জনগণের জন্য বিনিয়োগ হয়নি। এটি যাদের জন্য বিনিয়োগ হয়েছে তারা তো টাকা নিয়ে চলে গেছে। কাজেই আপনি সংকট কেটে যাবে যুদ্ধ থামলে, আমি এটা বিশ্বাস করি না। কারণ এখনও আমাদের গ্যাসের যে ঘাটতি, ওয়ার্ক ওভার, মানে ওই যে পুরনো ইয়েগুলোকে নতুন করে কিছু, ওই যে 15 মিলিয়ন পার ডেইলি বোধহয় দিচ্ছে TCF। এছাড়া আমাদের যে প্রধান ইয়ে ছিল 12 নম্বর ডিপসি ওয়েলে, 12 নম্বর যেটা মিয়ানমার অলরেডি 11 নম্বর কূপ থেকে কিন্তু প্রচুর গ্যাস তুলতেছে 2017 সাল থেকেই। তারা কমার্শিয়ালি চীন এবং ভারতকে, অফশোরের ভারত এবং চীনকে তারা কিন্তু বিক্রি করতেছে, কিন্তু আমাদেরকে উঠাইতে দেওয়া হয়নি। আমরা ওই পেসকো, মানে সাউথ কোরিয়ার এক ফার্ম, তার সঙ্গে শেভরন, তার সঙ্গে নানা রকম কথাবার্তা বলে আমরা কিন্তু ওই গ্যাস তুলিনি। ওইটাই ছিল একটা হাব এই অঞ্চলের জন্য, পটেনশিয়াল, হাইলি পটেনশিয়াল। তো সেই গ্যাসটা না তোলার ফলে কিন্তু বাংলাদেশ গ্যাস থেকে আরও হয়তো গ্যাস উঠতে পারে, কিন্তু আজকে এই সংকটটা হইতো না। মজুদ নেই, হ্যাঁ, মজুদ নাই। কাজে ওইটা থাকলে কিন্তু আমাদের এই যুদ্ধ হরমুজ আমাদের কিছুই আটকাতে পারতো না, কারণ ওইখানে প্রচুর গ্যাস ছিল এবং সেটা আমরা ব্যবহার করতে পারতাম। তো সেটা তো নাই। তারপরে ধরেন সামনের দিনে কি অবস্থায় আসতে যাচ্ছে, সামনের দিনগুলোতে, মানে জুন জুলাই বা, মানে খুব ভয়াবহ। কারণ এখন তো আর নতুন করে কোনো অবস্থার পরিবর্তন হবে না। এখনও যদি LNG আনেও, এবং সেটা অনেক এক্সপেন্সিভ হবে, কারণ তো ডলার তো দেখতেছেন, স্পট মার্কেট থেকে কিনতে গেলে তো দাম বেশি পড়বে। কাজে এখন আর সহসা সম্ভাবনা নাই। কাজেই গভর্নমেন্ট এখন ওই ভর্তুকি দাম, কিন্তু আমার মনে হয় যেটা গভর্নমেন্ট বলতেছে আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, আই ডোন্ট বিলিভ ইট। কারণ এমনি ভর্তুকি, কত ভর্তুকি দেবে? 52,000 কোটি টাকা যদি ভর্তুকি দিতে হয়, তার বিভিন্ন পাওয়ার স্টেশনগুলো এই যেসব পলিসি নিচ্ছে, তাতে ট্যারিফ তো বাড়াতেই হবে, জানা কোথায় বাড়াবে। যদি কাজে সামনের দিনগুলোতে গ্যাসের সংকট, জ্বালানির সংকটে তো বিদ্যুতের সেকেন্ডারি, কাজে জ্বালানির সংকটে লোডশেডিং আরও বাড়বে। এখন কিন্তু লোডশেডিং হচ্ছে, আমরা টের পাচ্ছি না, ঢাকার লোক, গ্রামাঞ্চলে হচ্ছে বেশি। হ্যাঁ, তো তাহলে এটা তো গ্রামাঞ্চল কি বাংলাদেশের মানুষ না? সেই ধন্যবাদ বিডি রহমতুল্লাহ। জনাব আবু আলম শহীদ খান, গত দুদিন থেকে আমরা দেখছি ফিলিং স্টেশনে যানবাহনের চাপ একটু কমেছে। আপনার পর্যবেক্ষণ কি? জ্বালানি সংকট কি একটু সহনীয় হলো? সরকার বলেছে সরবরাহ তারা বাড়িয়েছে, যদিও অনেক ফিলিং স্টেশনের মালিক বলছেন তাদের সরবরাহ আগের মতোই আছে। আপনার কাছে কি মনে হয়, বা আপনার কাছে কি তথ্য আছে জ্বালানি সংকট, বিশেষ করে এই যে জ্বালানি তেল
এই সংকটটাকে আপনি কিছু কি কম মনে হচ্ছে, না পরিস্থিতির কারণে কিছুটা মনে হচ্ছে একটু সংকট কাটছে, আবার সেটা আবার বাড়বে পরে? এখন দেখেন যে প্যানিক বাইং যেটা ছিল সেটা হয়তো একটু কমে গেছে আচ্ছা, দাম বাড়ানোর কারণে। যারা প্রফিটিয়ারিং ওটার করার একটা- জন্য কিছু তেল সংগ্রহ করছিল তারা হয়তো এখন আর তেল সংগ্রহ করছে না। বাট জ্বালানি তেলের চাহিদা এবং যোগানের মধ্যে একটা ফারাক কিন্তু থেকে যাবে, এবং ফারাক আছে, এবং এটা আরও দীর্ঘ হবে। কারণ হচ্ছে যে আমরা জ্বালানি তেলের জন্য তো মূলত মিডল ইস্টের উপর নির্ভর করি, এবং আপনার মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের সাথে এবং আরও 5টা দেশের সাথে যে যুদ্ধ অবস্থা চলছে, এবং এখন পর্যন্ত যেহেতু কোনো সেটেলমেন্টে পৌঁছিনি আমরা। আপনি একটু আগে বলছিলেন যে হরমুজ প্রণালী একদম বন্ধ, দুই দিক থেকে ইরান বন্ধ করে রেখেছে, আবার মার্কিনরা তারা ইরানের জাহাজকে বন্ধ করে দিয়েছে। তো সব মিলিয়ে জ্বালানি তেলের সরবরাহটা কিন্তু নর্মাল হওয়ার সম্ভাবনা আগামী কিছুদিনের মধ্যে আছে কিনা এটা একটু ভাবনার বিষয়। হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমাধান হতে পারে। আজকেও প্রেসিডেন্ট ট্রাম্প এরকম বলেছেন যে তার কাছে একটা প্রস্তাব গিয়েছিল, উনি এটা নাকচ করেছেন, তারপরে নাকি তার কাছে আবার একটা প্রস্তাব গেছে। মাঝখানে তো তার উপরে একটা হামলার চেষ্টা হয়েছিল, এইটা নিয়ে আমেরিকান মিডিয়া খুব অস্থির ছিল গোটা দিন জুড়ে এবং রাত জুড়ে। তো এখন জ্বালানি তেলের লাইন একটু কম, এটা ঠিক, বাট সরবরাহ ঘাটতি আছে। ম্যানেজমেন্ট নিয়ে যে সমালোচনা ছিল, সরকার ব্যবস্থাপনা মানে কথা এবং কাজের যে গরমিল, মানে মজুদ স্বাভাবিক আছে কিন্তু মার্কেটে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না, সেই ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? না, ব্যবস্থাপনা নিশ্চয়ই তারা কিছু পরিবর্তন করার চেষ্টা করছেন, সেটা তো আর দেখা যাবে না। ধরেন মন্ত্রী সাহেব কী করছেন, সচিব কী করছেন, পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান, এবং সবখানে মানে তারা একটা বার্তা দিয়েছেন, ডিপো থেকে সরবরাহ বাড়িয়েছেন বলছে। ডেপুটি কমিশনারে কী করছেন যারা কাজটা করেন মাঠে, তো সেটা তো আর চোখে দেখা যাবে না। বাট কিছু ব্যবস্থাপনার হয়তো উন্নতি ঘটেছে। বাট প্রথম থেকে যেভাবে বলা হয়েছিল সেভাবে না বলেই সংকটের ব্যাপারটা তুলে ধরা উচিত ছিল। ব্যবস্থাপনা সংকটটা ওইখান থেকে তৈরি হয়েছে যে আমাদের তেলের কোনো অভাব নেই, তারপর আপনি হঠাৎ করে রেশনিং চালু করলেন। যেই মাত্র রেশনিং চালু করবেন কোনো জিনিসের, পৃথিবীর যে কোনো দেশে, সংকট নেই রেশনিং বললে তো মানে হলো বিশ্বাস তখন আমার জনগণের কাছে একটা মেসেজ চলে গেল, বাই রেশনিং আসতেছে, আপনি তাড়াতাড়ি কিছু মজুদ করেন। যেমন ভোজ্য তেলেরও কিন্তু একটা মজুদের তৎপরতা শুরু হয়েছে। ইভেন আমি এটা তো কোনো ব্যবসায়ীর কাছে শুনি নাই। বাজারে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ব্যবসায়ীর কাছে শুনি নেই, আমি আমাদের গৃহস্থালী মানুষ যারা আমাদের আত্মীয় স্বজন আছে তারা বলছে এই খাবার তেল তো পাওয়া যাবে না, জানালি কোথায়, খাবার তেল কিনতে হবে এখন। তো এই অবস্থা আর কি, যে যখনই আমরা কিছু শুনি তখনই একটা প্যানিক বাইংয়ের প্রবণতা চলে আসে। ধন্যবাদ জনাব বিডি রহমতুল্লাহ। যে তেল ও গ্যাস নির্ভর যে বিদ্যুৎ উৎপাদন আমাদের ব্যবস্থা আছে, এটা আমরা তো পাশাপাশি কিছু টার্সিয়ারি লেভেলে মানে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি, কিন্তু সেগুলোর সুফল আমরা মানে এই যে এখন যে সংকট তেল গ্যাসের, এটা রিপ্লেস মানে করতে পারতাম, বা অনেকগুলো তো আবার মানে কয়লা একটা বিকল্প হতে পারতো কিনা, কারণ আমাদের বেশ কিছু বড় বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে কয়লা নিয়ে আমার ব্যক্তিগত আমাদের বিরাট একটা গোষ্ঠী কিন্তু এখানে কয়লার ব্যাপার বেশ আপত্তি আছে। এবং এই বছর মানে 25-এ যে বছর, সে কয়লাকে রিপ্লেস করে সেখানে রিনিউয়েবল এনার্জি কিন্তু স্থান দখল করে নিয়ে আমরা তো সেদিকে যাইনি, কিন্তু না আমরা যায়নি। যে এটাই তো আমি বললাম, এই সরকার আসার অনেক আগেই তারা মানে তাদের সঙ্গে আমাদের এমনি তো ব্যক্তিগত যে আলাপ হয় যে উই হ্যাভ প্ল্যান, এরকম অনেক কিছু বলছে তারা, যে আমরা 2 বছর ধরে এসব রিসার্চ অনেক কিছু করছি। যে কোনো একটা টক শোতে একজন এই রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন বলল যে আমরা বললাম যে আপনারা যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন এত রেজাল্টটা কী হবে। সাংঘাতিক রেজাল্ট আমাকে বললো, লন্ডনে থেকে এই করা হয়েছে। আমি কি লন্ডনে থাকলে গো না, এখানে যে এখানে আমরা 200 লোককে ট্রেনিং দিয়েছি। আমি খুব আসলে ইমপ্রেসড হয়েছিলাম যে বোধহয় একটা কিছু করবে। তাহলে তাদের যে আজকে সংকটটা হলো, বিদ্যুতের সংকটটা তারা জানতো না। আর এখানে যিনি মন্ত্রী তিনি তো আগেও মন্ত্রী ছিলেন, আমরা তো একত্রিত ছিলাম। তো সেই মন্ত্রী যদি আজকে, তখনও সংকট ছিল লোডশেডের, আজকে সেই একই সংকট, তো এই সংকটটাকে কাটানোর জন্য কোনো প্ল্যান আছে? রিনিউয়েবলের জন্য কে না চিন্তা করতেছে এখানে? তো সরকার তো আরো বেশি করবে। সেটা তো হয়তো ভবিষ্যতের কথা, কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে কয়লার যে প্রাপ্যতা এবং যে মূল্য, সেটা এই মুহূর্তের সংকট কাটানোর জন্য না, এটা অনেক দাম পড়ে এখন অনেক দাম পড়ে এখন, মানে ইন্দোনেশিয়া বা যেসব সোর্স থেকে আমরা আনি অনেক দাম পড়ে। আমি একটা হিসাব করে দিচ্ছি, পার যদি ইউনিট আমরা বাদও দেই, মানে অন্তত এই বর্তমান সংকট মোকাবেলায় কয়লা বিকল্প মানে সমাধান হওয়ার সমস্যা। এখন আপনি যদি কোনো রকমে ওইসব তেল পান,
আর এই কয়লা যদি পান তাহলে কয়লাতে আমি হিসাব করছি প্রতি ইউনিটে 18 থেকে 19 টাকা পড়তেছে। কেন এই বিদ্যুৎ প্ল্যান্টগুলো সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ ওইগুলো প্ল্যান্ট? সব মিথ্যা কথা। আমি আপনার টেকনিক্যাল আলাপ তো আজকে নাই যে সুপার ক্রিটিক্যাল জিনিসটা কি। অর্থাৎ আগে 1 মেগাওয়াট তৈরি করতে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড তৈরি করতে সেটাতে সুপার ক্রিটিক্যাল হচ্ছে 4% কম, মানে 20 দেবে। তাহলে এইগুলোর তো মানে নাই। কয়লা হচ্ছে একটা সিন্ডিকেটের জন্য এই দেশে আসছে, একটা ব্যবসায়ী গোষ্ঠীর জন্য, একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কয়লাটা আসছে, যখন সারা দুনিয়া কয়লাকে বাতিল করছে। ইভেন আপনি দেখেন রামপালের মতো ওই যে সুন্দরবনের মতো জায়গা যে রামপাল পাওয়ার স্টেশন কেন করতেছে, আচ্ছা সেই আলাপে আমি যাচ্ছি না। কিন্তু যেটা বললেন যে মানে কেন গভর্নমেন্টের কথা কেন বিশ্বাস করতেছে না, যে রেশনিং, যেদিন রেশনিং আমি সেদিন যে কোনো একটা টক শোতে ছিলাম, রেশনিংটা করতেছে আবার বলতেছে আমাদের তেল অনেক, 2 মাসের স্টক আছে, জাহাজ আছে 30টা সাগরে আর 2টা তীরে ভিড়ছে। আমাদের তো ক্যাপাসিটি 36 দিনের ক্যাপাসিটি, সেখানে 2 মাসের মজুদ বলাটা তো আসলে হ্যাঁ, তথ্যের মানে অসঙ্গতি। কন্ট্রাডিকশন। তাহলে আমি যদি থাকে রেশনিং কেন করলাম, যেই রেশনিং করছে সব মানুষ দৌড় দিচ্ছে ইয়াতে। প্যানিক বাইং এর কথা যেটা বলা হয়, যখন হ্যাঁ, বলা রেশনিং করা হয় তখন তো প্যানিক বাইং হবেই। আজকে কিন্তু রেশনিংটা উঠাই দিছে বোধহয়, রেশনিং উঠিয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে, সরকারি গাড়ি এবং পাবলিকের জন্য না। ধন্যবাদ। আচ্ছা, না আরেকটু আমি বলে নেই যে আমার বলতেছে যে আমার যদি তেল থাকে তাহলে ডিপো, আবার এই তেল যারা বিক্রি করে পাম্পিং স্টেশন, ফুয়েল স্টেশনগুলো, ওরা বলে যে আমাদের তেল দেয় না ডিপো। আমি যদি 100 লিটার দেই ওরা দেয় 50 লিটার। তাহলে গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের কথা যেটা বলতেছি, যে তোমরা যদি থাকেই তেল, তোমরা ডিপুতে যেয়ে বসো, লোকজন নিয়ে ডিপুতে বসো, আর এখানে তেল ফুয়েল স্টেশনে দেখো যে 100 লিটার সে চাইছে 100 লিটার দিচ্ছে কিনা। তাহলে তো এই জিনিসটা হইতো না। আজকে এই খামাখা মানুষকে তো কষ্টই দিল। আমি জানি না যে গভর্নমেন্টে কি, আর একজন মন্ত্রী তো বলেই দিল যে আমি কালকে 10টা স্টেশন ঘুরে দেখেছি, কোথাও কোনো মানুষ নেই, কোথাও কোনো ইয়া নেই। তো এইসব মিথ্যা কথা বলার তো কোনো মানে নাই, মানুষ তো সব জানে এখন। সেটাই। ধন্যবাদ বিডি রহমতুল্লাহ। জনাব আবু আলম শহীদ, আপনি মানে আমার যে প্রশ্ন সেটার পাশাপাশি এটার উত্তর আপনি দেবেন কিনা, যেটা বিডি রহমতুল্লাহ বলছিলেন যে সরকার এইসব বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে মানে মিথ্যার আশ্রয় নিয়েছে, এটার কোনো উত্তর বা এটার বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? পাশাপাশি এই যে জ্বালানির দাম বাড়লো, এর যে মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে সেটা সবাই বলছে, কিন্তু সরকারের একটা অগ্রাধিকার ছিল মূল্যস্ফীতি কমানো। এবং সত্য কথা যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অত্যন্ত চাপে আছে, যে এই যে মূল্যস্ফীতি কমাতে মানে সরকারের যে চেষ্টা, হয়তো সেই চেষ্টা বাজেটেও থাকবে। আপনার কি মনে হয় সরকার এই মূল্যস্ফীতি কমাতে পারবে? এইভাবে উচ্চ মূল্যে জ্বালানি, তারপর বিদ্যুতের দামও বাড়বে, সে নিয়ে আমরা পরে আলোচনা করবো। আরও সব মিলিয়ে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে সরকার আসলে সামনের পরিস্থিতি আপনি কি দেখছেন? সরকার না, যখন সরকার মূল্যস্ফীতি কমানোর ঘোষণা দিয়েছিল তখন তো আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয়নি। সো তারা যে মানে চিন্তা ভাবনা বা যে প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান আর কি, তো সেটার ভিত্তিতে তারা একটা চিন্তা ভাবনা করেছিল যে তারা মূল্যস্ফীতি যেটা আছে ডাবল ডিজিট, মাঝে মাঝে স্পর্শ করে, কখনো কখনো ডাবল ডিজিটের উপরে চলে যায়, এটাকে তারা কমানোর চেষ্টা করবে। বাট এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে জ্বালানি মূল্য বাড়ানোর কারণে, পেট্রোল অকটেন বাড়ানোর কারণে এবং ডিজেল আবার মানে যেটা দিয়ে তেল দিয়ে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি সেটার দামও যদি বেড়ে যায়, তখন তো বিদ্যুতের মূল্য বাড়বে। আর মূল্য বাড়া মানে হচ্ছে যে জ্বালানি মূল্য বৃদ্ধি মানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানে হচ্ছে ইন্ডাস্ট্রির প্রোডাকশনের মূল্য বৃদ্ধি, এবং সাথে সাথে সকল জিনিসের দাম, পরিবহন খরচ থেকে শুরু করে সব কিছুই বেড়ে যাবে, সব জায়গায় উৎপাদন খরচটা বেড়ে যাবে। তো এই বেড়ে গেলে তো আপনি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সো আপনাকে ওয়েট করতে হবে। আপনি স্বপ্ন দেখাতে পারেন, রাজনীতিবিদরা তো স্বপ্নের সওদাগর, তারা সুন্দর সুন্দর স্বপ্ন আপনাকে দেখাবে, বাট ইমিডিয়েট ফিউচারে আমি দেখছি না যে আগামী বাজেটের মধ্যে বা এই বছরের মধ্যে মুদ্রাস্ফীতি কমিয়ে আনার কোনো সুযোগ আছে। মুদ্রাস্ফীতি আসলে কমবে না। তো সেখানে আপনি চেষ্টা করতে পারেন, আপনি যে ভর্তুকি নিয়ে তো আমাদের অনেক আলাপ, তো ভর্তুকির কথা বললে ভর্তুকি তো পাশের দেশেও দেওয়া হয়, পাশের দেশে ভর্তুকি দিয়ে কিন্তু বিদ্যুতের দাম কম। ভিয়েতনামে আমাদের ক্যাপাসিটি, তাদের যা প্রয়োজন তার চেয়ে ডাবল ক্যাপাসিটি আছে, কিন্তু তাদের ভিয়েতনামের বিদ্যুতের দাম কিন্তু আমাদের দেশের চেয়ে কম। তো আমাদেরকে খুঁজতে হবে যে আমরা আমাদের যে ক্যাপাসিটির কথা বলি, সেই 28,000 29,000-এর জায়গায় আমরা 17,000-এর মতো উৎপাদন করি। গত লাস্ট ইয়ারের যে হাইয়েস্ট ছিল, পিকটাতে 16,900 কত তারা উৎপাদন করেছিল। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আপডেট করতে হবে, এটা ঠিক আছে। আমাদেরকে গ্যাস উৎপাদনে মনোযোগী নিতে হবে, এটা ঠিক আছে। গ্যাস উৎপাদনে আমাদের আরও মনোযোগী হতে হবে খুব স্বাভাবিকভাবে, কারণ গ্যাস দিয়ে যে বিদ্যুৎটা উৎপাদন করি তার খরচ সবচেয়ে কম।
তো সুতরাং আমরা ওইসব জায়গায় গেলে হয়তো বিদ্যুৎটা যদি আমরা ঠিকমতো উৎপাদন করতে পারি এবং আমরা গ্যাস সেক্টরে যদি মনোযোগটা দিতে পারি, হয়তো আমরা তখন এই বছরের মধ্যে কিছু একটা করতে পারলে, কারণ একটা গ্যাস কূপ খনন করতে কিন্তু 6 মাস মধ্যে হয়ে যায় এরকম না, এটা 2 বছর 3 বছর 5 বছরের ব্যাপার। আপনি প্ল্যান করবেন, আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে কিন্তু 3 থেকে 5 বছর সময় লেগে যাবে। আর গত সরকারের যে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে না? যেটা বিদ্যুৎ রহমান বললো যে অনেক ক্ষেত্রেই অসত্য তথ্যের উপর ভিত্তি করে মানে বিদ্যুৎ প্ল্যান তৈরি করা হয়েছে চাহিদা। প্রথমত বিনিয়োগের আগে যেটা হলো যে প্ল্যানটা, মানে আপনি প্ল্যানিংয়ের মধ্যে বড় ধরনের প্রবলেম ছিল, সমস্যা ছিল, যে আপনি যেটা উনি বললেন যে গ্যাস উৎপাদনে আমরা মনোযোগী না হয়ে আমরা ফুয়েল আমদানি নির্ভর, পারচেজ তত। হ্যাঁ, তো আমরা এই পারচেজ হলে তো মানুষের ব্যবসায়ীদের সুবিধা হয়। সো ব্যবসায়ীরা এই নীতিকে প্রভাবিত করছে কিনা এটা তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং নিশ্চয়ই প্রভাবিত করছে, যার কারণে আমরা এবং পরিবেশবাদীদের ব্যাপক মানে আন্দোলনের বিপরীতে যে কিন্তু এই প্ল্যানগুলো তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সেটা করা হয়েছে, বাট কারো না কারো তো লাভ হয়েছে, এবং সবচেয়ে বেশি আমরা সাফার করেছি যে কুইক রেন্টাল। কুইক রেন্টাল মানে হচ্ছে কুইক হবে জিনিসটা, এটা 2 বছরের মাথায় শেষ হয়ে যাওয়া উচিত ছিল, বা 3 বছরের মাথায়। আমরা এখনও তো ঘানি টেনে যাচ্ছি, এবং আমাদের বলা হয় যে 1 লক্ষ কোটি টাকার উপরে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, এখনো ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, আপনি এখনো দিচ্ছেন, কিন্তু যদিও কমে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা খুবই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখনো ফাইন্যান্স মিনিস্ট্রি মনে হয় আজকে একটা কড়া বার্তা দিয়েছে। তো এটা কমে আসছে, এটা তো কমাতে হবে, কারণ আপনি যদি সাবসিডি কত দেবেন, এবং সাবসিডিটা ধরেন আমাদের লক্ষ কোটি জনগণ কিন্তু এই সাবসিডি পায় না। আপনি সাবসিডি কত যখন চিন্তা করবেন, এটা তেল্লা মাথায় তেল দেওয়ার মতো। আপনি ইন্ডাস্ট্রি করছেন, লাভবান হবেন, আপনি 10টা এয়ার কন্ডিশন চালান, আপনার সাবসিডি চিন্তা করেন। আর একটা সাধারণ মানুষ, যেটা একটু আগে যে বললেন যে গ্রামে 8, 10, 12 ঘন্টা 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে, সেখানে কি চলে? ওনারা একটা লাইট, একটা ফ্যান চালান, তো সেখানে সাবসিডি ও কত সাবসিডি পায়? আর আপনি শহরের মানুষ, বিত্তশালী মানুষ, হ্যাঁ, পুঁজি যার কাছে আছে, যিনি সব কিছু ব্যবহার করছেন, তার সাবসিডি। সুতরাং এই সাবসিডি কিন্তু সাধারণ লক্ষ কোটি মানুষ পায় না, এটা আমাদেরকে হিসাবে রাখতে হবে। তো এই সাবসিডি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি সাবসিডি কতটা দিবেন। ধন্যবাদ আবুল আলম শরীফ। আমরা এই নিয়ে আরও আলোচনা আছে, একটা বিরতিতে যাব আমরা। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, আমরা দেখলাম যে জাতীয় সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে জ্বালানি সংকট মোকাবেলায়। আসলে আমরা তো এ ধরনের ঘটনা কখনো অতীতে দেখিনি যে জাতীয় সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলো মিলে একটা কমিটি করেছে। এটা তো অনেক জায়গায় সাধুবাদ পাচ্ছে। আপনার কি মনে হয় যে এ ধরনের একটি কমিটি কি কাজ হতে পারে, বা কি এই ধরনের কমিটি থেকে আমরা কি সুফল পেতে পারি? এই ধরনের জাতীয় সংকট মোকাবেলায় ভবিষ্যতে আরও অনেক জাতীয় সংকট আসবে, এ ধরনের উদ্যোগ কি ফল দেয়? না, পার্লামেন্টের একটা কমিটি করা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ, এবং সাধুবাদ পাওয়ারই কথা, কারণ যেহেতু আপনিই বললেন যে এই ধরনের কমিটি আগে হয়নি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে, কিন্তু প্রত্যেক মন্ত্রণালয় তো আলাদা কাজকর্ম স্ট্যান্ডিং কমিটি আছে, ওইখানেও কিন্তু আপনার বিরোধী দলের প্রতিনিধি থাকে, সরকারি দলের প্রতিনিধি থাকে, এবং স্ট্যান্ডিং কমিটিতেও অনেক সময় চেয়ার দেওয়া হয় বিরোধী দলকে। তো এরকম করলে এটা গণতন্ত্রের জন্য ভালো, এবং ওই সব স্ট্যান্ডিং কমিটি কিন্তু এই মনিটরিং বা ওই মন্ত্রণালয় নিয়ে কাজকর্ম করতে পারে। তো এখন যে কমিটি করা হয়েছে, নিশ্চয়ই জ্বালানি সংকটের ব্যাপারে অনেক আলাপ আলোচনা হচ্ছিল, এবং সে কারণে প্রধানমন্ত্রী একটা কমিটি করেছেন, এবং এখানে 5 জন করে আছে। এটা একটা ভালো দিক, কারণ 5 জন করে থাকার কথা না, মানে স্ট্যান্ডিং কমিটি হলে তো আনুপাতিক হারে হতো। তো এখানে 5 জন আছেন। এই কমিটি কি করতে পারে সেটা আলোচনার বিষয় হতে পারে, বা দেখতে হবে যে ওদের টিওয়ার কি আছে, সেটা টিওয়ারটা প্রকাশিত হলে দেখা যাবে। এবং এই কমিটি 30 দিনের জন্য গঠন করা হয়েছে, ওইটুক পর্যন্ত আমি জানি। তো এখন ধরেন এই কমিটি করার ফলে জ্বালানি মন্ত্রণালয় বা অন্যান্য যারা আছে মাঠ পর্যায়ের সংগঠন, যেগুলো এই সব কাজে লিপ্ত আছে, সংযুক্ত আছে, তারা হয়তো একটু সচেতন হবেন যে এই কমিটিগুলো বিভিন্ন জায়গায় যাবে, তাদের পরামর্শ নেবে, দেখার চেষ্টা করেন, একটা জবাবদিহির জায়গায় আসতে পারে। বাট বাংলাদেশের জবাবদিহি আনাটা কিন্তু খুব কঠিন, কারণ জবাবদিহিতে যখন আপনি যাবেন তখন আপনি তো প্রসেসে যেতে হবে। এই কমিটি হয়তো একটা সুপারিশ করতে পারে, এবং সেই সুপারিশটা মন্ত্রণালয়ে যাবে, যে কাউকে যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় সেই রকম সুপারিশ, অথবা আর কি করা যেতে পারে। তো এইটা আমরা দেখতে পারি যে সামনে কিছু কাজ হচ্ছে, কোনো ক্ষমতা বা ইয়ে তো নাই এই কমিটির, মানে না, এইরকম কমিটি তো কখনোই এক্সিকিউটিভ ক্ষমতা থাকে না।
এবং পার্লামেন্টের তো অ্যাজ সাচ কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নাই। পার্লামেন্ট হচ্ছে এক্সিকিউটিভ যারা আছেন মানে আমাদের যে গণকর্মচারী এবং তাদের উপরে তো মন্ত্রিসভা আছে, তো মন্ত্রীদের উপরে তারা একটা খবরদারি করতে পারেন, মনিটরিং করতে পারেন, তাদেরকে প্রশ্নের সামনে আনতে পারেন, প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাদের কাছে জবাব চাইতে পারেন, মানে জবাব দিয়ে তার বিষয়টা আছে ওই জায়গাটা নিশ্চিত হলেই হয়তো ওই জায়গাটা গঠন করা সার্থক কাজ হতে পারে, হয়তো সার্থক হবে এই কমিটি গঠন করাটা। তো আমাদের দেখতে হবে যে এই কমিটি কি করে। এবং এই বিরোধী দল থেকে কিন্তু কয়েকদিন আগেই অ্যাক্সেস টু ইনফরমেশন চাওয়া হয়েছিল। আমি ওই যে ফ্রিডম অফ ইনফরমেশন একটা আছে না, আমাদের অ্যাক্ট আছে কিন্তু অ্যাক্সেস টু ইনফরমেশন, ওই রকম ইনফরমেশন তারা চান না। তারা চান ছায়ামন্ত্রী করবেন, তারা ছায়ামন্ত্রিসভা এবং ছায়ামন্ত্রীরা ওই মন্ত্রণালয়ের সকল কাজের মধ্যে অ্যাক্সেস চান। তো তখন ধরেন যে আপনাকে দলিলপত্রের মধ্যে বা নথির মধ্যে মন্ত্রী কি লিখলেন না লিখলেন সিস্টেম যেরকম সেরকম এরকম না, ওইখানেও এরকম অ্যাক্সেস দেওয়া হয় না। তারা একটা অ্যাক্সেস চাচ্ছে। বাংলাদেশে তো আমরা অনেক নতুন কিছু করার চেষ্টা করছি, অনেক কিছু বদলে দেওয়ার চিন্তা করছি, অনেক রূপান্তরের চেষ্টা করছি, হ্যাঁ, অনেক কিছু করতে চাই আমরা, মানে বিরোধী দলের পক্ষ থেকে তারা অনেক কিছু করতে চান। সব কিছু কি করা সম্ভব হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি গিয়েছিল, সেটাও হয়তো আপনার মনে আছে। হ্যাঁ, আমার মনে আছে। তো এই ধরনের অনেক কিছু আমরা করতে চাই। আমরা তো সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিলাম, সেটা হয়নি। আবার সংবিধান পুনর্লিখন করার জন্য আমেরিকা থেকে আমাদের কনসালটেন্টরা আসছিল, বিভিন্ন বিদেশি কনসালটেন্ট অনেক কাজ করছে না আপনার ইয়া করে, যে জুলাই সনদ এবং আপনার যে সংস্কার, হ্যাঁ সংস্কার, এইগুলো হ্যাঁ এখন তো ব্যাকএন্ডেই আছে। দেখা যাক, 180 দিন আছে তো এখনো, আপনাদের অপেক্ষা করি, আমরা অপেক্ষা করতে চাই, সবাই অপেক্ষা করি আমরা। বাট কিছু না কিছু তো সংস্কার হবে, সংস্কার করতে হবে সামনে চলার জন্য। ধন্যবাদ। সবকিছু তাদের ইচ্ছে মতো হবে না। দেশে বর্তমানে জনাব বিডি রহমতুল্লাহ, দেশে বর্তমানে বিদ্যুতের গড় মূল্য 7 টাকা 13 পয়সা থেকে 8 টাকা 65 পয়সা গড় মূল্য। তো এই মূল্য বাড়ানোর কথা বলা হচ্ছে, এর এফেক্ট পড়বে, মাল্টিপল এফেক্ট পড়বে জনজীবনে, স্বাভাবিক। তো এই যে ক্রমশ মানে সংকুচিত হয়ে যাওয়া মধ্যবিত্ত শ্রেণী, কেননা দরিদ্র শ্রেণীর মানুষের সংখ্যা তো বাড়ছে, আল্ট্রা পুয়ারের সংখ্যা বাড়ছে, পুয়ার পিপলের সংখ্যা বাড়ছে, তো সেই অর্থে তো সংকুচিত হয়ে যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। তো এই যে চাপে থাকা এবং সংকুচিত হয়ে যাওয়া মধ্যবিত্ত শ্রেণীকে একটু রিলিফ দেওয়ার জন্য বিকল্প কিছু করার সুযোগ আছে কিনা, মানে দাম বৃদ্ধি করেও বা বৃদ্ধি না করে? আপনি যদি বিকল্প ইয়ের কথা চিন্তা করেন, যে বিদ্যুৎ ব্যবস্থা বিকল্প করার, মানে অ্যাটলিস্ট স্বস্তি, মানে আর্থিক দিক থেকে, মানে আর্থিক দিক থেকে এখন স্বস্তি পাওয়া সহজ নাই। যে আপনি যে 10 জনের যে কমিটি করা হয়েছে, তাদের তো দুইটা কাজ হইতে পারে। একটা হচ্ছে তেল প্রকিউরমেন্ট কুইকলি, সেটা বুঝি যুদ্ধ থাকলে সম্ভব না। আর একটা এখানে তেল উত্তোলন, তো ওনারা এইসব করবে কিনা, টিওরে কি আছে আমি জানি না। আর টেকনিক্যালি আদের কিছু কন্ডিশন আমরা জানি না, তারা আসলে না জানি না। আর একটা করতে পারে তারা, অন্তত যদি আমাদের 2 মাসের স্টক থাকে, জাহাজ থাকে, তেল যেন ওই তেল ফুয়েলিং সেল স্টেশনগুলো যেন ডিপুর থেকে পায়। এইটাই কিন্তু এখন মেইন কমপ্লেন, যে আমরা তেল পাচ্ছি না, তাহলে এই ক্রাইসিসটা থাকে না। তাহলে যাই হোক, এই কমিটির কথা বাদ দিলাম। এখন বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বা বিদ্যুৎ বিভাগ থেকে এই পর্যন্ত আমি দেখি নাই, একটা স্টেটমেন্টও দেখি নাই যে আমরা বিদ্যুৎ এই সংকট আছে এটা সমাধান করব। কয়েকটা একটা ব্যবস্থাপনা শুধু তেলের ব্যবস্থাপনা না, বিদ্যুৎ সিস্টেমের ব্যবস্থাপনা একটা আছে, যেটা বাংলাদেশে এখনও তারা যেটা বলছে আমাদের 12 12% সিস্টেম লস। ওয়েস্ট বেঙ্গলে 2-1টা ইয়া ছাড়া সবখানে 3.5-4% সিস্টেম লস। থাইল্যান্ডে 2 থেকে 2.5%, সিঙ্গাপুরে 1.5%। 1%-এ কিন্তু আমাদের 85 কোটি টাকা ইয়ারলি আগের হিসাবে, এখন তো আরও বাড়ছে। হ্যাঁ, তাহলে সুতরাং এইখানে 4% শুধু এইটা না যে টাকাই বাড়ে তাই না, যখনই আমরা সিস্টেম লস কমে যাবে তখন কিন্তু চাপটা কমে যাবে। অর্থাৎ আমার যদি আজকে 12,000 লাগতো, তখন 10,000 মেগাওয়াট লাগতো। তো এই ব্যবস্থাপনা তাদের কাছে প্রথম, যে বিদেশ থেকে কোনো কিছু নাই না, এখানে আমি সিস্টেমটা ডেভেলপ। এটা কিন্তু বর্তমান যে ফুলমন্ত্রী, উনি কিন্তু আমরা একত্রে এইসব নিয়ে কাজ করছি। মানে আমাদের একটা শুরুর সমস্যা ছিল যে আমরা কোয়ালিটি বিদ্যুৎ, দাম ট্যারিফ যায়নি, কোয়ালিটি বিদ্যুৎ বা নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ দেওয়ার চ্যালেঞ্জটা তো এখনো আছে, আগের থেকে কিছু ইমপ্রুভ করছে। তো সেটা যখন ট্যারিফ বাড়ানো হবে, সেই চাহিদা তো গ্রাহকদের কাছ থেকে আসবে ডেফিনেটলি, নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ। সেইটা কেন, আমি তো বললাম যে আপনাকে ঢাকায়, কিন্তু আজকে প্রধানমন্ত্রীকে এটা বলতে শোনো আমরা অনেকদিন যে ঢাকার যে রুফ আছে, সেই রুফে 10,000 মেগাওয়াট সোলার করা যায়। আর অন্যান্য জায়গায় তো আছে। তো 15-20 হাজার তো আমরা অনেক আগে, 20 বছর আগে বলছিলাম যে 15-20 হাজার সোলার আমি করতে পারি। তো সেটা মাথায় আনতে হবে। তো সোলার কিন্তু বেশি দিন লাগে না। সোলার একটা 6 মাসে একটা 1 মেগাওয়াট ইজিলি তৈরি করানো যায়। তাহলে এটি করি না কেন? এটা করলে তো আজকে তাদের ইলেকশনের অনেক আগে শেষ করতে পারে।
আমার একটা সম্পর্ক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রাশিয়ার সস্তা তেল মানে আমেরিকা তো নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং আমাদের সাথে তাদের ট্রিটি আছে, সেখানে এখন একটা শিথিল অবস্থা আছে যেহেতু জ্বালানি সংকটে সবাই আছে এবং আমাদের পপুলেশন অনেক বেশি। রাশিয়ার সস্তা তেল কেন আমরা নিতে পারছি না? না, আমেরিকার সঙ্গে যে চুক্তি আছে এটা তো না, আমেরিকা তো সেটা শিথিল করেছে এখন এই, 1 মাসের জন্য শিথিল করছে। কিন্তু এত শর্ট টাইমে কি আমরা মানে ভায়া ইন্ডিয়া তো প্রচুর পরিমাণে রাশিয়ান তেল নিচ্ছে, তেল, হ্যাঁ, আমরা সেখান থেকে তো আরেকটু বেশি মানে আমরা নোমানীগড় থেকে যে তেলটা আসছে আমরা তো নির্দিষ্ট চুক্তির অধীনে নির্দিষ্ট পরিমাণ আসছে, এটা আরো বাড়ানো সম্ভব কিনা? সম্ভব, আসলে কিন্তু এখন রাশিয়ার তেলই। শুনেন, একটা গভর্নমেন্টের চরিত্রের উপর অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ আমেরিকা যদি চোখ বড় করে সে অনেক কিছু করবে না, হ্যাঁ, বা ইন্ডিয়ার, আমি জানি না এখন ইন্ডিয়ার প্রভাবটা কেমন। কাজেই এই প্রশ্ন হচ্ছে একটা সাহসী সরকারের দরকার। তো আমরা তো গত 50 বছর কোনোদিনই সাহসী সরকার পাইনি যে করতে পারে, যে স্ট্যান্ড করতে পারবে। আজকে যদি আমেরিকা, ইরান যেমন করছে আমেরিকাকে, তো বলছে যে আমরা যুদ্ধ কইরা তো মানে করব, মানে তোমাদের কথায় আমরা এই শান্তিতে বসবো না। তাহলে আমাদের সরকারের ভিতর কোন লোকটা দেখেন যে আমেরিকান চোখের উপর, বা গতবার আমরা দেখিনি ভারতের উপর কথা বলতে। কাজে আপনি এই ধরনের সরকার থেকে ভালো কিছু আশা করতে পারেন না। জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এরা ভালো কিছু করবে আর ও ধমক দিবে, এটা সে শুনবে না। কাজে আমাদের এই কপালটা খারাপ। এখন কি করতে হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। রাশিয়ার সস্তা তেল নিয়ে অনেক দেশ চলছে। হ্যাঁ, অনেক দেশ চলতেছে। ল্যাটিন আমেরিকান অনেক কান্ট্রিও তো নিচ্ছিল। আচ্ছা, তা এখন নিতে পারবে কিনা জানি না, কারণ জাহাজ পথ কোন দিক দিয়ে বন্ধ। কাজে সব দিকেই আমাদের এখন খুব আমরা সংকটে আছি। আপনি এখন হয়তো আমরা ঘরে বসে বলতে পারি এই করলে ভালো হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো করব না, সরকারকে এইসব পলিসি নিতে হবে। আর ওনারা যে কমিটি করছে, এই কমিটি কি করতে পারবে? এই কমিটির যারা আছে আমাদের সেই লোকেরা তো শাসন করতেছে, সেই ধরনের লোকে তো শাসন করতেছে। নতুন কি ব্রেন ওদের আছে যা আমরা খুঁজে পাবো? অসম্ভব। ধন্যবাদ জনাব আবুল শহীদ খান। আমাদের বিরতিতে যাওয়ার সময় আছে, তারপর প্রশ্নটি করে যাই। সামনে বাজেট, জ্বালানি সংকটের একটা বড় প্রভাব পড়বে। সরকার যদিও 9 লাখ কোটি টাকার উপরে বাজেট করতে চায়, এদিকে উন্নয়ন প্রকল্পের জন্য তারা বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সব মিলিয়ে দারুণ অর্থ সংকটে আছে সরকার। তো এরকম একটা পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেট আপনার কাছে মূল চ্যালেঞ্জগুলো কি মনে হয়? আমরা বিরতির পরে সে উত্তরটা নেব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখেছিলাম, জাতীয় বাজেট সামনে যে চাপগুলো দেখা যাচ্ছে, এই চাপ সামলে সরকার মানে আসলে কতটা জনবান্ধব বাজেট দিতে পারবে, বা বাজেট প্রণয়নে প্রথম বাজেট যেহেতু, আপনি চ্যালেঞ্জগুলো কি দেখছেন? প্রথমত যে আপনি যে ফিগারের কথা বললেন, 9 লক্ষ কোটি টাকার বাজেট, এটা তো একটা বেশ বড় ফিগার। মানে এর আগে যখন 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার বাজেট করা হয়েছে তখনই বলা হচ্ছিল যে এটা তো বেশি ড্রিম হয়ে যাচ্ছে। তো সুতরাং তারা চিন্তা করতেছেন যে অতীতে সরকার যে বাজেট ছিল তার নিচে তো তারা যেতে পারবেন না, এটা একটা প্রেশার। তো ওই প্রেশারের কারণে তাদের উপরে যেতে হবে। তো ঘাটতি বাজেট তারা করবেন, এবং ঘাটতি বাজেট হলে কোনো অসুবিধা নেই, ঘাটতি বাজেট করতেই পারেন। কিন্তু এই বর্তমান জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং মানুষের যে উপরে যে অসুবিধা, মানুষের যে দ্রব্যমূল্যের যে কষাঘাত, বা আপনি নিম্ন মধ্যবিত্ত মানুষের যে অসুবিধা, সেই সমস্ত কিছু চিন্তা করে তারা যে বাজেটটা করবেন, সেই বাজেটটা কতটা ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। বাজেট তো একটা বইয়ের মধ্যে থাকলেই হবে না, আপনাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা লাস্ট ইয়ারে তো ইমপ্লিমেন্টেশন, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশন দেখি নাই। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলার দরকার নেই, কেন ওনাদের তো যে রেকর্ড, সেই রেকর্ড বললে লজ্জায় পড়তে হয়। এই যে গ্যাসের জন্য 25 সালে 24টা কূপ খনন করার কথা ছিল, মাত্র 8টা কূপ তারা খনন করতো। ওদের কূপ খননে কে বাধা দিছে? তা আপনি বারবার যে বাধায় আমি কূপ খনন করতে পারি না, এত বড় শক্তিশালী সরকার যেটা আমেরিকান সাপোর্টেড ডাইরেক্টলি, তা আমরা তখন কূপ খননে গেলাম না কেন? ওখানে আমরা তো যাইনি। উল্টা আমরা ওই যে করিডোর এসব কত কি আমাদের বন্দর টন্দর এসব নিয়ে অনেক নানান ড্রামা করার শুরু করলাম। তো এখন এই বাজেট হতে পারে, বাজেট হোক, বাজেট হওয়ার পরে রেভিনিউ আর্নিংটা বাড়াতে হবে। আমাদের রেভিনিউ যে যারা দায়িত্বে আছেন বলেছে যে মানে জিডিপি এবং করের যে রেশিও, সেটা তার পক্ষে বাড়ানো এই মুহূর্তে সম্ভব না যে পরিস্থিতি আছে। বাট ওইটা কিন্তু খুব খারাপ। জিডিপি কর রেশিও যেটা আছে সেটা আমরা আমাদের দেশের উন্নয়ন চাবো, আমরা আমাদের দেশের অর্থনীতির উন্নয়ন চাবো, আমরা গরিব মানুষের মঙ্গল চাবো, তারপর জিডিপি কর রেশিও ঠিক করবো না মানে শুধু গরিব মানুষরা কর দেবে, তাই না? মানে আপনি প্রত্যেকটা গরিব মানুষ, এই দেশের
প্রত্যক্ষ কর দেয় না, কিন্তু পরোক্ষ পরোক্ষ কর, কর দেয়। ভ্যাটের লবণ কেনার সময় কর দেয়, চাল কেনার সময় কর দেয়, মানে এভরিথিং কর আরোপিত, এবং সেই কর ভ্যাটের আওতা আরো বাড়ছে। এবং তারপরে তার কাছে কিন্তু কোনো সুবিধা নাই। সে এখন গ্রামে 12 ঘন্টা 14 ঘন্টা বিদ্যুৎ পাবে পাচ্ছে না, না। সে তার লাইফ অতিষ্ঠ, তার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনি তার দিকে তাকাবেন না, শুধু ভোটের সময় তাদের দরকার, কারণ ওদের ভোট ছাড়া আপনি ক্ষমতায় বসতে পারবেন বা বিরোধী দলও হতে পারবে না। সুতরাং আজকে যে সরকার আছে, আজকে যে বিরোধী দল আছে, তাদেরকে চিন্তা করতে হবে যে তারা ব্যাপক জনগোষ্ঠীর এই যে লক্ষ কোটি নিরন্ন বঞ্চিত নিপীড়িত মানুষ, এই 55 বছর ধরে যারা নিপীড়িত হয়ে আসছে, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কি করবেন। সুতরাং আপনি 7 লক্ষ কোটি টাকার বাজেট দেন, 8 লক্ষ কোটি টাকার, 9 লক্ষ কোটি টাকার বাজেট, কি বাজেট দিলেন, এটা হচ্ছে বড় জিনিস হলো এখানে জনগণের জীবনমান উন্নয়নের কি কি পদক্ষেপ থাকবে সেটা আমরা বাজেটে দেখতে চাই, এবং সেটা দেখলে তখন বোঝা যাবে যে দে মেইন বিজনেস, তারপরে দেখা যাক না। আচ্ছা, ধন্যবাদ। জনাব বিডি রহমতুল্লাহ, মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার প্রথম ইউনিটে জ্বালানি দেওয়া হবে, পারমাণবিক জ্বালানি। আগস্ট নাগাদ আমরা জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। আপনার কাছে মনে হয় কি যে এই পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পরে বা ভবিষ্যতে যখন আরও যুক্ত হবে বিদ্যুৎ, আমরা ওই যে এই সংকটের কথা আমরা বলছিলাম যে মানসম্পন্ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া, এটা তো একটা প্রেস্টিজের ইস্যু, কারণ 1 লাখ কোটি টাকার প্রকল্প অনেকেই বলছিলেন যে অপ্রয়োজনীয়, তারপরেও আমরা এটা করেছি, তো এটা আমাদের একটা প্রেস্টিজের ইস্যু। তো এই বিদ্যুৎ যখন জাতীয় গ্রিডে যুক্ত হবে, আমরা সেই সংকট কাটিয়ে উঠতে পারবো কিনা যে মানসম্পন্ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? এটা 600, 600, 1200, 1300 আলটিমেটলি আর কি, দুইটা যখন চালু হবে 1300 মেগাওয়াটের মতো। না, দুইটা চালু হলে কি আরো বেশি, মানে হ্যাঁ, বেশি বিদ্যুৎ হবে না? 1200 করে 25, 1250 করে 2500, হ্যাঁ 2500 2,500 প্রায়। তাহলে সেটা এটা যেহেতু অনেক টাকা তো দেয়া হয়ে গেছে, তো এটা তো হবেই। বেসিক্যালি তো ক্রেডিটে ক্রেডিট বলেন যেটাই বলেন, এখন আমাদের তো এই প্রশ্ন হচ্ছে যে টেকনিক্যালি কিন্তু আমাদের মানে আমরা একটা বিরাট গোষ্ঠী, কিন্তু আমরা নিউক্লিয়ারকে অপোজ করছিলাম, কয়লাকে অপোজ করছিলাম, কোনোটাই আমাদের টিকে নাই হাসিনার কাছে। নিউক্লিয়ারও করা হয়েছে, কিন্তু আমাদের যেগুলা প্রোগ্রাম ছিল যেটা বাংলাদেশে সম্ভব, এই দেশে নেপাল আর ভুটান ছাড়া, আজকে পেপারে তো বলছি এটা, যে সারা বিশ্বে কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি ধাই করে এগিয়ে যাচ্ছে, কয়লাকে পিছনে ফেলাই দিয়েছে। কিন্তু এখানে কয়লার একটা বিরাট সিন্ডিকেটস, ইনক্লুডিং জার্নালিস্ট, ইনক্লুডিং ইঞ্জিনিয়ার্স, ইনক্লুডিং আমলা টামলা, সব সমলেই আগাগোড়াই আমাদের বিরোধিতা করছে, রামপাল থেকে শুরু করে নিউক্লিয়ার থেকে সর্বত্রই। তো কাজেই আপনি আমি বাংলাদেশ সম্পর্কে এখন পর্যন্ত সরকারের যে সহসা কোনো রিলিফ দিবে আমাদের, এটা আমি চিন্তা করতে পারতেছি না। আমরা 1 লাখ কোটি টাকার প্রকল্প শেষ পর্যন্ত যদি কোনো রিলিফই না দেয়, রিলিফ দিবে কেমন? আপনি 1200 মেগাওয়াট, আপনার তো ডিমান্ড, আপনি তো বলতেছেন ইনস্টল ক্যাপাসিটি, ডিমান্ড কিন্তু এখন মানুষ বিদ্যুৎ পাচ্ছে না বলে বিদ্যুৎ নিচ্ছে না, ইন্ডাস্ট্রি বসাচ্ছে না কেন, বিদ্যুৎ রিলায়েবল না। তাহলে এই যে ডিমান্ডগুলো তো সাপ্রেস ডিমান্ড, এটাকে বলা হয় একটা ডিমান্ড হচ্ছে এমনি যা আসতেছে এক্সিস্টিং ডিমান্ড, আর একটা হচ্ছে সাপ্রেস ডিমান্ড। সাপ্রেস ডিমান্ড তো এখানে 5 থেকে 6000 মেগাওয়াট, যেটা তারা সিস্টেমে আসতে চাচ্ছে না বা আসতে রিলায়েবল মনে করছে না, কেউ ক্যাপাসিটি ক্যাপটিভ দিয়ে চালাচ্ছে আর কি। তো প্রশ্ন হচ্ছে এইগুলো আসলেও তো এখানে 2500 মেগাওয়াটে কিছু হবে না। এর ভিতর আপনি এখানে অনেক ডিরেটেড হয়ে যাবে, এই যে এক্সিস্টিং পাওয়ার স্টেশন অনেক ডিরেটেড হয়ে যাবে, অনেক কয়লা চালানো যাবে না। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই ডেভেলপমেন্ট এবং স্পিনিং রিজার্ভ, সারা বিশ্বে হচ্ছে স্পিনিং রিজার্ভ মিনিমাম রিলায়েবল থাকতে হবে 20%, আমাদের তো 20% তো আরও মাইনাস। তো কাজেই আপনি সিঙ্গেল ইউনিট মানে বা সিঙ্গেল ইয়েতে হবে না, আরো যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার দিকে যাই তাহলে হয়তো কিছুটাও। আপনারা পারমাণবিক যাচ্ছেন কেন? হোয়াই নট রিনিউয়েবল? হ্যাঁ, সেটাও হতে পারে, কারণ এটা তো সস্তা, অনেক সস্তা। আপনি ইন্ডিয়াতে সোলারে বিদ্যুৎ বিক্রি করতেছে 1.5 টাকা থেকে 2.25 টাকা। আমরা যদি গ্যাসে করতে পারতাম, এটা আমার হিসাবে 3-4 বছর আগে অবশ্য আমার হিসাবে ছিল 2 টাকা 5 পয়সা, 1 টাকা 90 থেকে 2 টাকা 5 পয়সা। গ্যাস তো আমরা তুলতেছি না। এই পাঁচকো দিয়ে কতক্ষণ অভিনয় করে হাসিনা এটা বন্ধই করে রাখলো। তারপরে আপনি ধরুন রিনিউয়েবলস নামে বলে না, এই গভর্নমেন্ট আসার পর রিনিউয়েবলসের কোনো, কয়লার যেমন সিন্ডিকেট হয়, রিনিউয়েবলের এরকম কোনো সিন্ডিকেট হয় না। না, কারণ রিনিউয়েবলের পয়সা নাই। দ্যাট ইজ দ্য অনলি সেক্টর যেখানে পয়সা নাই, কারণ আপনি তো ফিক্স জাস্ট নাট বল্টু লাগাবেন, ওখানে কোনো বিরাট ডিচ নাই, বিরাট কিচ্ছু নাই, হয় ছাদে লাগাবেন না হয় যে টাওয়ার দিয়ে লাগাই মানে এটা জনগণ যদি তাদের ছাদে লাগায় তখন পয়সা নেই, বাট যখন আপনি 100 মেগাওয়াট তখন 150 মেগাওয়াট কেন্দ্র করবেন তখন তো আমি একটা ডিজাইন করছিলাম, হয় নাই যদিও, এখানে ব্যবসায়ীরা এইসব চায় না। ওইখানে 1300-1400 এখানে চাইনিজ ছিল আমার সঙ্গে,
ওই মৌলভীবাজারে, ওখানে কত কে চুরি করবে বলেন? কিন্তু যে চরাঞ্চলে যে 50 মেগাওয়াট বা 100 মেগাওয়াট করে কয়েকটা ইউনিট হয়েছে, ওখানে কোনো চুরি নাই, কোনো রিনিউয়েবলসে চুরি নাই, না উইন্ডে না আছে সোলারে। আচ্ছা, হ্যাঁ, এখানে কন্ট্রাক্টরের যে ওই মিষ্টি খাওয়ার যে টাকা টোকা সেটা আমি ধরতেছি না, বাংলাদেশে তো সবাই চুরি করে, কিন্তু এইখানে কোনো চুরি নেই সোজা কথা। এই কারণে রিনিউয়েবল যে এগোচ্ছে না বাংলাদেশে। হ্যাঁ, বুঝছে না। আমার আলোচনা প্রায় শেষ। শুধু আমি অল্প একটু সময় আছে, আমি আবু আলম সদকার আপনার কাছে জানতে চাই যে আজকে জাতীয় সংসদে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি কেনার বিলটি পাশ হয়েছে, যাতে এই সুবিধাটাও রহিত করা হয়েছে। এর মধ্য দিয়ে মানে আপনার কি মনে হয় যে প্রাডো কালচার বাংলাদেশে তৈরি হয়েছিল সেটাই কেটে গিয়ে মানে এই যে জনগণ এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যে ব্যবধান ছিল, আমরা দেখতাম যে প্রাডোতে করে জনপ্রতিনিধিরা ঘোরাফেরা করেন, এই সুবিধা রহিত হওয়ার ফলে সুশাসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কিনা খুব ছোট করে যদি বলেন আমাদের হাতে। প্রথমত প্রাডো কালচার কেন চেঞ্জ হবে? প্রাডো গাড়ি আছে, মানুষ কিনবে, যার টাকা আছে সে কিনবে, সুতরাং প্রাডো থাকবে। আমরা তো ওই কালচারে অভ্যস্ত, তো ওই কালচারটা থাকবে। আর আপনি 300 মানুষ যদি প্রাডো না কিনে, তাহলে কি আমাদের প্রাডো সব কমে যাবে? কমে যাবে না। এই যে সুবিধাটা দেওয়া হয়েছিল, এটা খুব সংবিধান বিরোধী, বেআইনি এবং জনগণের সাথে একটা প্রতারণা করার মতো। কারণ আপনি ট্যাক্স দিবেন এবং আমার সংসদ সদস্য ট্যাক্স দিবে না, তিনি বিনা ট্যাক্সে একটা গাড়ি আনবেন, তারপরে 3 বছর 5 বছর পরে সেটাকে বিক্রি করবেন, ওখান থেকে 3-4 কোটি সেই পাপমোচন হলো। হ্যাঁ, তাই 3-4 কোটি টাকার একটা লাভ খুঁজে নেবেন। এটা যে বন্ধ হয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ, এবং যে তারা সবাই মিলে রাজি হয়েছেন এটা করতে। তো এইটা দিয়ে হ্যাঁ একটা সংস্কৃতির পরিবর্তন আসবে, একটা সংস্কৃতিতে পরিবর্তন, এটা অবশ্যই। এটাকে আগে আমরা সমর্থন করি, ধন্যবাদ জানাই, তারপরে সংস্কৃতির পরিবর্তন আসবে কিনা। যদি এখন আরেকটা শুরু হয়, যেমন যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে যে ওনাদের তো গাড়ি ছাড়া ওনারা চলতে পারবেন না, তখন যদি সরকারি গাড়ি তাদেরকে দিতে হয়, তাহলে তো আমও গেল সালাও গেল। এখন তো আপনাকে বিনা শুল্কে গাড়ি দেওয়া হচ্ছিল, আপনার নিজের গাড়ি আপনি আনতেছেন, আপনি তেল পুরাবেন। আর যদি সরকারি গাড়ি দিতে হয়, তাহলে তো 5 বছরের সরকারি গাড়ি একটা দিলে সেটা হিসাব করেন এখন, তাতে কি মানে ওই শুল্কমুক্ত গাড়ির চেক লাভ কি হবে? লস হবে, অনেক লস। সেটা সময় বলবে। সেটা দাবি উঠবে, তো আসলে উঠবে। এখন তখন আপনি কি করবেন? ধন্যবাদ আবু আলম শহীদ খান এবং জনাব বিডি রহমতুল্লাহ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা যেখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।